হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আমরা এই যে রিসেন্ট অরুণাচলটা ঘুরে এলাম, তো সেই নিয়ে তোমাদের সাথে কিছু একটু ইনফরমেশানগুলো দিলে মনে হলো আমাদের যে একটু দেয়া উচিত। তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি, যাতে তোমরাও পরবর্তীতে গিয়ে বেশ ভালোভাবে ঘুরতে পারো নিজেরা, কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই। আমরা গেছিলাম দুটো ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আর আমার ননদের ফ্যামিলি। তো 6 জন ছিল, মানে আমার বাবিনকে নিয়ে 7 জন, তো 6 জনই ধরা যায়। তো আমরা গুয়াহাটি থেকে একদম কিভাবে তাওয়াং গেছি, আবার কিভাবে ব্যাক করেছি, তো সবটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে আমরা এপ্রিলের 2 তারিখে বেরিয়েছিলাম, সরাইঘাটে এক্সপ্রেসে করে আমরা গেছি গুয়াহাটি পর্যন্ত। তো ওখান থেকে আমরা প্রথমে উঠেছিলাম ভালুকপংয়ে। প্রথম দিনে মানে 3 তারিখে আমরা পৌঁছে গেছিলাম, এই 10টা সোয়া 10টা নাগাদ আমাদের নামিয়ে দিয়েছিল গুয়াহাটি স্টেশনে। তো ওখান থেকে আমরা গিয়েছিলাম ভালুকপংয়ে। ভালুকপংটাও পৌঁছেছিলাম প্রায় আমাদের ওখান থেকে মাঝখানে আমরা মানে লাঞ্চ করেছিলাম হোটেলে। ওইভাবে আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গিয়েছিল ভালুকপংয়ে। তো ওখানে আমরা রাত্রিটুকু ছিলাম, আর পরের দিন আবার আমরা ওখান থেকে আমরা চেক আউট করে ভালুকপং থেকে দিরাং থেকে আমরা সকালবেলা ওই সোয়া 9টা নাগাদ ব্রেকফাস্ট করে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করেছিলাম, করে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের রাস্তাতেই কিছু পয়েন্ট ছিল যেগুলো, সেগুলো ড্রাইভারদা দেখিয়ে দিয়েছিল। আমরা ড্রাইভারের কথা বলতে মনে পড়ে গেল, তো আমরা উৎপলদার সাথে গেছিলাম। ওনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে দেয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। উনি খুব ভালো মানুষ। উনি আমাদের সাথে ছিলেন না সেই মুহূর্তে, ওনার কাজ পড়ে গেছিলেন, তো অন্য ড্রাইভার দিয়েছিলেন। তো সেও খুব ভালো ছিল, বেশ যত্ন সহকারে আমাদের সমস্ত কিছু দেখানো, সব কিছু মানে ঘোরানো, সবটা মানে একদম গুয়াহাটি আমরা করেছিলাম, খুব ভালোভাবে উনি ঘুরিয়েছিলেন। তো এবার ওখানে যেতে যেতে ভালুকপং থেকে দিরাং যেতে যেতে আমাদের 4-5টা মতো ভিউ পয়েন্ট ছিল। একটা ছিল তোমার প্রথমে ছিল অর্কিড গার্ডেন, তারপরে নাগ মন্দির, তারপর একটা ফলস ছিল খুব সুন্দর, তারপর সাসপেনশন ব্রিজ ছিল, আর একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট করিয়ে আমাদেরও দিরাং পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। রাস্তাতেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, 7:30-8টা বেজে গেছিল। তো ওই দিনটা নাইট স্টে করেছিলাম আমরা যথারীতি দিরাংয়ে একটা হোমস্টেতে, নামগুলো আমি তোমাদের পরে বলছি। তো এবার ওই দিনটা থেকে রাতটুকু থেকে আবার আমরা পরদিন সকালে দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো, যেহেতু সকাল সকালই আমাদের ওইভাবে স্টে করে করে যেতে হবে। আমরা প্রায় 6টা কি 7টা জায়গায় আমরা স্টে করে গেছি, মানে টোটাল ট্যুরটা অনেকগুলো জায়গায় থাকতে হবে, তো একটা মানে ওই এক নাইট করে থেকে থেকে আমাদের ওইভাবে উঠতেও হয়েছে, নামতেও হয়েছে তাওয়াং থেকে। তো আমরা এবার দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে পরদিন সকালে আমরা দিরাং থেকে তাওয়াংয়ের জন্য রওনা দিলাম ওই একই টাইমে সোয়া 9টা নাগাদ। হালকা পাতলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। তো পথে যেতে যেতে আবার যথারীতি আমাদের সাইট সিন করতে করতেই যেতে হয়েছিল। তো ওখানে আমরা দুটো রাস্তা দিয়ে আমরা যাওয়া যায়, তো আমরা গেছিলাম সেলা পাস হয়ে, কেননা ওরা ড্রাইভার দুবার মানে যাওয়া আসা করবে না, সেলা পাস দিয়ে করবে না। তো একবার টানেল দিয়ে যেতে হবে, তো একবার পাস দিয়ে যেতে হবে। তো আমরা যাওয়ার সময় মানে এত বরফ দেখবো বলে নিজেরা সবাই এক্সাইটেড হয়েছিলাম, তো ওই জন্য আমরা বলবো না আগে আমরা বরফ দেখবো। তো আমরা সেলা পাস হয়ে গিয়েছিলাম যাবার সময়। তো ওখানে সেলা লেক আছে, সেলা পাস আছে, খুব ভালো, আমরা বরফও পেয়েছি খুব ভালো। আর তারপরে গেছিলাম ওটা কি দেখলাম যেন আর একটা যশবন্ত ওয়াল মেমোরিয়াল একটা, আর একটা দিরাং মনেস্ট্রি। ওটাও তো বিশাল বড় মনেস্ট্রি। তো ওগুলো আমরা করে একদম তাওয়াং পৌঁছে গিয়েছিলাম। ওটাও আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিলো, প্রায় 8টা সোয়া 8টা হয়ে গেছিলো। সেদিন আবার মুষলধারে বৃষ্টি, মানে আমাদের এই সুযোগে পাহাড়ে বৃষ্টিও দেখা হয়ে গেল, বরফও দেখা হয়ে গেল। মানে এত বৃষ্টি যে আমাদের আরও দেরি হয়ে গেল পৌঁছতে রাস্তায়। তো যাই হোক, ভালোই লাগলো বেশ, সবাই এনজয় করতে করতে আমরা তাওয়াংয়ে। সেই দিন তো রাত্রিরে আমরা তাওয়াংয়ে মানে রাত্রিটুকু আর সবাই পুরোপুরিভাবে খুব ক্লান্ত ছিলাম, তা মানে কিছু খেয়ে হালকা পাতলা খেয়ে শুয়ে পড়েছিলাম। তো পরদিন সকালবেলা আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট সেরে তাওয়াং সাইট সিংয়ের জন্য বেরিয়েছিলাম। তো সাইট সিনে আমরা কী ছিলাম ওখানে দেখেছিলাম হচ্ছে তাওয়াং মনেস্ট্রিটা খুব সুন্দর, ওখানটা তো ঘুরেই ছিলাম। তাওয়াং গুম্ফা ছিল, তারপরে তোমার জায়ান্ট ভিউ মানে জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু ছিল, আই লাভ তাওয়াং ভিউ পয়েন্ট ছিল, তাওয়াং মার্কেট ছিল, আর তাওয়াং ওয়ার মেমোরিয়াল ছিল একটা। তো এইগুলো তাওয়াং সেদিনকে ঘুরে
আমরা যথারীতি বিকেল বিকেল করে ঘরে চলে এসেছিলাম, তো এই মানে হোমস্টেতে ফিরে এসেছিলাম। তো আমরা তাওয়াংয়ে 3 নাইট ছিলাম। তো এবার পরদিনে আমরা বুমলা পাসের জন্য যাব। তো ওখানে আবার এই মানে এদের গাড়িগুলো চলে না, মানে এই গুয়াহাটির গাড়ি, আমাদের যে ড্রাইভার ছিলেন উনি যাবেন না। তো ওখানে আমরা যে হোমস্টেতে ছিলাম, তো উনি নিজে এইগুলো গাড়ির এটা করেন আর কি, বুমলা পাসের। ওনার নিজের গাড়ি ছিল। হ্যাঁ, যে সব হয়তো সব হোমস্টেতে থাকে না, কিন্তু আমাদেরটাতে ছিল, উনি ওইগুলো করেন। তো উনি ওগুলো সমস্ত, ওখানেও আইএলপি লেগেছিল না আমাদের? ওখানেও আইএলপি লেগেছিল। তো উনি ওগুলো ব্যবস্থা করে দিয়েছিলেন। তো উনি এর জন্য আমাদের থেকে 5,000 টাকা নিয়েছিলেন। 5,000 টাকা মানে টোটাল গাড়িটার জন্য 5,500 টাকা 5,500। হ্যাঁ, 5,500। 5,500। যাই হোক, 5,500 টাকা নিয়েছিলেন। তো পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম বুমলা পাস আর মাধুরী লেক, সঙ্গীতসারি লেক, যেটা মাধুরী লেক নেমেও পরিচিত। তো ওই দুটো করার জন্য আমরা গিয়েছিলাম পরদিন। তো বিশাল বরফ, মানে আমরা এতটাই মানে স্যাটিসফাইড বরফ দেখে যে কি বলবো, মানে সবাই প্রত্যেকে চরম আনন্দ করেছি। তোমরা ভিডিও দেখলে দেখতেই পারবে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও ভিডিওটা। মানে মারাত্মক বরফ পেয়েছি। তো বেস্ট সিজন আমাদেরও ওই ড্রাইভারদা বলছিলেন আর কি, বেস্ট সিজন হচ্ছে মার্চ থেকে হ্যাঁ এপ্রিলের মিডিল পর্যন্ত নাকি এই বরফটা পাওয়া যায়। মানে মারাত্মক পরিমাণে বরফ ছিল। তো যাই হোক, আমাদের দেখা মানে আমাদের ঘোরা, আমাদের মানে টাকা সব কিছু সার্থক হয়েছিল বুমলা পাস গিয়ে। তোমরা যথেষ্ট ভালোভাবে ঘুরেছিলাম। হ্যাঁ, তবে কিন্তু একটু প্রবলেম ছিল, যেটা হচ্ছে ব্রিথিং প্রবলেম, যেটা হয় অনেক। ওটা তো 15,000 কত ফিট ছিল, 15,600 নাকি 200? হ্যাঁ 200, 15,200 ফিট হ্যাঁ ছিল। তো যেহেতু অতটা উপরে তো একটু ব্রিথিং প্রবলেম হবেই। তো আমাদের সাথে একটা ছোট অক্সিজেন ক্যানও ছিল, দিতেও হয়েছিল। ননদ নিয়েছিল, ও নিয়েছিল। আর আমরা কর্পূর নিয়েছিলাম বেশি করে, সবাই অল্প অল্প ছোটো ছোটো কন্টেনারে করে ওই কর্পূর শুকে হয়ে গেছিলো। মানে কষ্ট হচ্ছিল সবারই ভীষণ। একটা উঁচুতে উঠলে কি হয়, একটা বমি বমি ভাব লাগে, মাথা যন্ত্রণা হয়, এগুলো হয়। তো হচ্ছিল, যেহেতু আমাদের কর্পূরে কাজ হয়ে গেছে। কিন্তু তোমরা যখন যাবে, যদি মানে এই ইনফরমেশানটা দিয়ে রাখা ভালো মনে করলাম, একটু অক্সিজেন ক্যান পারো তো নিচ থেকে নিয়ে যাবে, বা বাড়ি থেকে যখন বেরোবে নিয়ে রাখবে সাথে করে। ছোট যে ক্যানগুলো পাওয়া যায় 600 টাকা 650 টাকার মধ্যে, ওই ক্যানগুলো নিয়ে গেলে কি হবে, একটু মানে মনেরও শান্তি, আর কোনো বিপদ আপদ হলেও অসুবিধা হবে না। তো আমরা বুমলা পাস করে ভালোভাবে সবাই, মানে আমাদের ওটা ফিরে আসতেও সন্ধে হয়ে গেছিলো। তো তারপরের দিনে এবার আমাদের ঘুরে আসার মানে ব্যাক করার পালা। আমার থেকে এবার আমাদের নামার পালা আস্তে আস্তে, যেহেতু সব ওপরের ঘোরা হয়ে গেল, টপ ফ্লোরে একদম থেকে এবার নামবো আস্তে আস্তে। তো এবার আমাদের তাওয়াং থেকে আমাদের রামা ক্যাম্পে নামতে হয়েছিল। কেন কি অনেকেই বোমডিলায় থাকে, বোমডিলায় আমরা সেইভাবে মানে কোনো ভালো হোমস্টে, হ্যাঁ হোটেল হোমস্টে আমাদের ভালো ছিল না বলে, পাওয়া গেল না বলে আমরা রামা ক্যাম্পে ছিলাম। তো এবার রামা ক্যাম্পে আমরা নামছি, যখন নামতে আবার ওই দেখলাম জাং ওয়াটারফলস, আর একটা কি দেখলাম সাংটি ভ্যালি। হ্যাঁ, ওটাও খুব সুন্দর। জাং ওয়াটারফলসটা মানে বিশাল, মানে বিভৎস রকমের, মানে ফলসটা এত মানে কি বলবো, সে মানে অযোধ্যারে পড়ছে ফলসটা, এত সুন্দর। ফলস থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয় ওইখানকার। তাই? হ্যাঁ, ওইখানে বিদ্যুৎ উৎপন্ন। তো ওই পয়েন্ট দুটো ঘুরে আমরা একদম রামা ক্যাম্পে নেমে গেছিলাম, এসেছিলি। ওখানে আবার নাইট স্টে করে পরদিন আমাদের আবার পরের মানে গন্তব্যের যাওয়ার পালা। তো পরদিন ওই নাইট স্টে করে রামা ক্যাম্পে আর কিছুই নাই, আমাদের তো মানে হ্যাঁ মানে ধাপে ধাপে নামতে হবে, একটা না তো আর নামতে পারবো না। তো ওই জন্যই আমাদের ওখানে স্টে করতে হলো। তো পরদিন সকালে আমরা রামা ক্যাম্প থেকে কাজিরাঙার উদ্দেশ্যে সকালই বেরিয়ে গেছি কাজিরাঙার উদ্দেশ্যে। কেননা এবার তো আমরা আস্তে আস্তে সমতলেই চলে যাচ্ছি, আর তো সেইভাবে কিছু দেখার নেই। শুধু যেতে যেতে ওই দুপাশে তোমার রয়েছে টি গার্ডেন, সে একটা অপরূপ শোভা অবশ্য যেতে যেতে পড়েছিল। তাও কাজিরাঙা যেতে আমাদের অনেকটা সময় লেগেছিল। খুব সকাল বেরিয়েছিলাম, প্রায় 8টা 8:30 নাগাদ বেরিয়েছিলাম। পৌঁছতে আমাদের কত রাত হলো বলো তো? 8:30 মতো হয়ে গেল। মাঝখানে আমরা 2-3বার ব্রেক করেছি, হয়তো চা কফি লাঞ্চ, হ্যাঁ এগুলো তো করতেই হবে রাস্তায়। তো ওগুলো করতে করতে আমাদের অতটাই রাত হয়ে গেছিলো কাজিরাঙা মানে হোমস্টেটায় আবার পৌঁছতে। তো
তো সেদিন আবার যথারীতি কাজিরাঙাতে নাইট স্টে করে পরের দিন আমরা এলিফ্যান্ট সাফারির আমাদের টাইম ছিল ওই সকাল 6টা নাগাদ না, সকাল 6টা। হ্যাঁ 6টা নাগাদ টাইম ছিল। তো আমাদের সেই নিয়ে মানে রাতটুকু রেস্ট করে আবার পরদিন সকালের জন্য এলিফ্যান্ট সাফারির জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এতে মানে ওই যেখান থেকে হবে আর কি আমরা এলিফ্যান্ট সাফারির ওই রেঞ্জটা খুব এক্সাইটেড, আমার বাবিনও খুব এক্সাইটেড। সকালবেলা 6টায় আমাদের এলিফ্যান্ট সাফারির টাইমটা ছিল। হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি, আমরা এলিফ্যান্ট সাফারির মানে এগুলো অনলাইন থেকে এখানে বুক করে গেছিলাম, ওখানে গিয়ে কিন্তু এলিফ্যান্ট সাফারিটা হয় না, মানে ওখানে গিয়ে তুমি যদি বলো আমি এলিফ্যান্ট সাফারি করব তাহলে হবে না, এখান থেকে ওটা ওই গভর্নমেন্ট অনলাইনে বুক করতে হবে, হ্যাঁ অনলাইনে হ্যাঁ করে যেতে হবে। ওটা পার হেড 1,500 করে নিয়েছিল 1,500 আমাদের। করে। 5 বছরের ঊর্ধ্বে হলে সবারই ফুল টাকাই লাগবে, মানে 1,500 করে। তো এবার ওটা শুধু ওয়েস্টার্ন রেঞ্জেই হয়, মানে জঙ্গলে তো ধরো না 3-4টে মানে গেট থাকে, ওটা ওয়েস্টার্ন রেঞ্জে ওই এলিফ্যান্ট সাফারিটা হয়। আর 3বার হয়, মানে সাফারির টাইমটা হচ্ছে 3বার, 3টে ফ্লটে হয়। ওই 5টা 6টা আর 7টা, 3 সকালবেলা আর 5টা 6টা 7টায় ওই হয়। এবার কি হয় তোমার কোন সময়টা, ধরো তোমাদের কোন সময়টা পড়বে, তুমি অনলাইনে ধরো তোমরা বুক করে নিলে এলিফ্যান্টের এটা, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের টাইম দেবে না। আমাদের ধরো না যেদিনকে টাইম ছিল, মানে যেদিন আমরা সাফারি করব তার আগের দিনে আমাদের ফোনে মেসেজ গেছিলো যে আপনাদের 6টার টাইমটা পড়েছে। তো আমরা যথারীতি ওখানে 5:30টার সময় গিয়ে সবাই পৌঁছে গেছিলাম। তো আমরা ওখানে সাফারিটা করলাম, তো খুব ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা। আমরা সত্যি কোনো দিন জঙ্গল সাফারি ওইভাবে এলিফ্যান্টের পিঠে ওঠে করিনি। তো বাবিন আমার ছোট ছেলে খুব এক্সাইটেড ছিল, আমরাও ছিলাম। তো আমরা টাইগার পাইনি দেখতে, তো বেসিক্যালি তো টাইগার পয়েন্ট নয়, ওটা অ্যাকচুয়ালি একশৃঙ্গ গন্ডারেরই। হ্যাঁ কাজিরাঙা তো তোমরা সবাই জানো একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো আমরা অনেক দেখেছি, অনেক রাইনো দেখেছি, অনেক দেখেছি। তারপরে তোমার এমনি বুনো যে এলিফ্যান্টগুলো হয় সেগুলো দেখছি, সব তাদের ফ্যামিলি নিয়ে ঘুরছে, সকালে মর্নিং ওয়াক করছে, ওগুলো দেখেছি, ওগুলো খুব ভালো লেগেছে। আর কি দেখলাম, আর বেশি কিছু আর সেরকম কিছু দেখার ছিল না। হ্যাঁ আর সেরকম কিছু ছিল তবে না। হ্যাঁ ওই ভোরবেলা বেরোলে পরে তোমার জন্তু জানোয়ারগুলো ভোরবেলার দিকেই বেরোয়, সকালের দিকে। আর একটু রোদ উঠে গেলে তখন আর দেখতে পাওয়া যায় না। এবার এলিফ্যান্ট সাফারিটা 1 ঘন্টা হয় ধরো, এবার 1 ঘন্টা করে এবার দেখলাম আমাদের 7টা 7:30টার মধ্যে হয়ে গেছে। এবার আমরা তো জিপ সাফারি করে যাইনি অনলাইনে, তো আমরা ওখান থেকে আমাদের যে হোটেলের হোমস্টে যে আমরা যে উঠেছিলাম আকাশদ্বীপ হোমস্টেতে, তো ওখানে চিরেন্তনুদার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আমাদের অনলাইনে সমস্ত বুকিংটা মানে আমরা করে নিয়েছিলাম। যে তোমাদের আমি সব বলে দিচ্ছি শেষে, যে আমরা প্রত্যেক এই যে ট্যুরটা আমরা প্রত্যেকটা মানে হোমস্টেতেই মানে ছিলাম আর কি। তো এটাও হোমস্টে ছিল, তো অনলাইনেই আমাদের সমস্ত বাড়ি থেকেই মানে করা হয়েছিল, আমার ছেলে করেছিল। তো এবার যে আমরা ওই যে আকাশদ্বীপ হোমস্টেতে করেছিলাম, চিরেন্তনুদা ওনার নাম আর কি, ওনার ফোন নাম্বারও তোমরা চাইলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ তো উনি মানে জিপ সাফারিটা আমাদেরকে করিয়ে দিয়েছিলেন ওখান থেকে। তো তোমরা যদি অনলাইনে করতে চাও তো 4,000 টাকা করে বোধহয় পড়ে পার একটা জিপ, না একটা জিপ 4,000। এবার একটা জিপে বোধহয় 6 জন না 5 জন মোটামুটি অ্যালাউ করে, 6 জন। তো এবার আমরা যেহেতু আমার ছেলেরা বায়না করছিল যে জিপটাও করবে বলে, আমরা ওখানে গিয়ে তাহলে মানে পৌঁছলাম সেদিনকে চিরন্তনুদাকে বলেছিলাম যে ওনার ডাক নাম রাজা। তো আমি বলেছিলাম যে দেখো না যদি একটু করে দিতে পারো, ছেলেরা এরকম বায়না করছে, একটু কম সম করে দাও না। তো বলে উনি আমাদের 3,500 টাকায় করে দিয়েছিলেন। তো আমাদের তারপরে জিপ সাফারিটাও হয়ে গেছিলো। তো আমরা সেন্ট্রাল রেঞ্জটাই করেছিলাম জিপ সাফারিটা। সেন্ট্রাল রেঞ্জেই হয় অ্যাকচুয়ালি, তাই নাকি? না 4টে রেঞ্জ আছে। হ্যাঁ আমরা সেন্ট্রাল রেঞ্জে করেছিলাম। তো আমাদের কাজিরাঙাটা এইভাবে ঘোরা হলো, ভালোই ঘোরা হলো, সবটুকুটাই মানে বেশ ভালোভাবেই আমরা এনজয় করলাম। এবার আমাদের কাজিরাঙা থেকে একদম আমাদের গন্তব্যে ফেরার ট্রেনের মানে জায়গা সেখানে আসতে হয়েছিল। তো আমরা কামাখ্যায় ফিরে এলাম। কেন আমাদের গুয়াহাটি কথা হয়েছিল, যেহেতু আমাদের মানে কামাখ্যার মায়ের দর্শন হয়নি, তো আমার খুব ইচ্ছা ছিল যে পরদিনই আমাদের 12:30টার সময় সরাইঘাটার ট্রেনটা ছিল। তো আমরা কি করব, ওই জন্য আর আমাদের যেহেতু কাজিরাঙা থেকে তোমার আপনাদের পৌঁছতে কামাখ্যা পৌঁছতেও সেদিনেও আমরা বৃষ্টি পাই খুব, মানে আমাদের ও দিনটাও খুব হয়েছিল, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছিলো।
তারপরে রাস্তায় আমাদের একভাবে তো আর আসা যায় না, 2-3 জায়গায় আমাদের হ্যাঁ একটু ব্রেক নিয়ে নিয়ে আসতে হয়েছিল খাওয়া দাওয়া করে। তো আমাদের ওই দিনও খুব রাত হয়ে গেছিলো আসতে। কামাখ্যা পৌঁছতেও আমাদের 9টা সোয়া 9টা। কাজিরাঙা থেকে কামাখ্যা পৌঁছতে মাঝখানে আমরা 2টো পয়েন্ট আমাদের করিয়েছিল। ওটা হচ্ছে একটা হাতিখালি টি গার্ডেন ছিল কাজিরাঙায়, ওটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ ওটা তো তোমরা তো জানো টি গার্ডেন তো সুন্দরই হবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো ওটা ঘুরেছিলাম। আর একটা ছিল নগাঁও বলে একটা জায়গা ছিল, ওখান দিয়ে আসছিলাম যেহেতু, ওখানে একটা মহামৃত্যুঞ্জয়ের মন্দির ছিল, মানে বিশাল বড় শিবের মন্দির, খুব সুন্দর জায়গাটা, পরিবেশটাও খুব সুন্দর। তো ওটা করে আমরা কামাখ্যায় পৌঁছলাম ওই রাত্রির 9:30টার মতো হবে। তো যেহেতু পরের দিন আমাদের 12:30টায় ট্রেন, ওই জন্য আর আমরা মা কামাখ্যা দেবীর দর্শনের রিস্কটা নিলাম না। তো পরের বারে দেখা যাক, যদি কোথাও আসামের ট্যুরটা করি, ওটা ইচ্ছা আছে যে আগে মা কামাখ্যাকে দর্শন করব। আসলে আরেকটা দিন আমাদের যদি সময়টা থাকতো, তোমরা হাতে নিয়ে সময় নিয়ে গেলে অবশ্যই এই ট্যুরটাকে 11 দিন না করে 12 দিন করে যদি নিতে পারো, তাহলে কামাখ্যা দর্শনটা ভালোভাবে হতো। আর একটা দিন আমাদের এত মানে বাজেভাবে শর্টেজ হয়ে গেল যে আমরা ওখানে মা কামাখ্যার দর্শনটা করতে পারলাম না। আর সেই জন্য নয়, আসলে আমাদের ওই 12 তারিখেই ফিরতে হতো। আমরা মানে 2 তারিখে বেরিয়েছিলাম, 12 তারিখে ফিরেছি। কেননা কি, আমার 13ই এপ্রিল আমার বড় ছেলের বার্থডে ছিল। তো আমি বলেছিলাম যেন তেন প্রকারণে আমাকে 12 তারিখে ফিরতেই হবে। তো সেই হিসেবেই মানে এই ট্যুরটা সাজিয়েছিল। আমার পুরো টোটাল এই আইটিনারিটা আমার বড় ছেলেই করেছিল। তো খুব ভালোভাবেই আমরা সমস্ত কিছুটা ঘুরতেও পেরেছি, দেখতেও পেরেছি, আর কোনো অসুবিধা সেইভাবে হয়নি। আমরা নিজেরাই করেছি, কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া। তো তোমরা যদি এইভাবে 2টো বা একটা ফ্যামিলি গেলে একটু কস্টলি হয়ে যাবে, বা 2টো বা 3টে ফ্যামিলি গেলে অনেকভাবে অনেক রকম মানে অনেক দিক দিয়ে হেল্পও হবে, আর অনেক টাকারও সাশ্রয় হবে। আমাদের এই মানে টোটাল মানে ট্রিপটার খরচ হয়েছিল মানে সমস্ত কিছু নিয়ে, সাফারি টাফারি সব কিছু ইনক্লুডিং, মানে খাওয়া, যেখানে যা তোমার টিকিট, সব কিছু এভরিথিং নিয়ে মোট ওই ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, 2টো ফ্যামিলির খরচ হয়েছিল 1,20,000 থেকে 25,000। 20 থেকে 25, হ্যাঁ 1,20,000 থেকে 25,000 টোটাল। আসি তোমাদের হোমস্টেগুলোর মানে কথা বলতে, রিভিউ দিতে আর কি বলতে পারো। তো আমরা ভালুকপংয়ে যে হোমস্টেটা ছিলাম ওটা হচ্ছে রিভার ভিউ হোমস্টে। ওটা যদি রিভিউ চাও তো বলবো আমার খুব একটা, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। ওনার বিহেভিয়ার খুব একটা, ওখানে যে ম্যানেজার ছিলেন ওনার বিহেভিয়ার খুব একটা ভালো, যেহেতু আমরা এক নাইটের জন্য ছিলাম তো ছেড়ে দিয়েছিলাম। কেননা উনি চা বললে বিরক্ত হচ্ছেন, মানে গরম জল বললে বিরক্ত হচ্ছেন, মানে সবেতেই ওনার একটু বিরক্তি ভাব। তো আমার খুব একটা ভালো লাগেনি। তো তোমরা ওই হোমস্টেটা অ্যাভয়েড করতেই পারো। টিপিল বেড আমরা যেখানে ছিলাম প্রত্যেকটা সবই টিপিল বেড ছিল। তো আমি রুমগুলোর এবার তোমাদের সাথে ডিসকাস করছি, রুমগুলোর পার নাইট হিসেবে, এই পার ডে হিসেবে কীরকম রেঞ্জ ছিল। তো ভালুকপংয়েরটা ছিল 1900 টাকা। 1900 টাকা অনুযায়ী একদমই আমার খুব একটা ভালো লাগেনি। আর ধিরাংটা ছিল খোটি হোমস্টে, ওখানের পার ডে ছিল 1350। তো ওনাদের বিহেভিয়ার খুব ভালো, হোমস্টে যেরকম হয়, এর আগেও তো আমরা অনেক হোমস্টেতে থেকেছি, ধরো শিটংয়ে গেছি যখন, অনেকটা অফবিট এতেও হোমস্টেতে থেকেছি, সবারই ব্যবহার খুব ভালো ছিল। আর শুধু ভালুকপংয়েরটা ছাড়া আর কি। তারপরে ছিল তাওয়াংয়ে ছিল ইয়াংকি হোমস্টে, ওখানে পার ডে ছিল 2000। ওখানেরও কোনো আমার বলার নেই, খুবই ভালো। আর তারপরে ছিল রামা ক্যাম্প হচ্ছে 1,500, ওটাও ভালো, ওটাও কোনো এক্সট্রা, সবই ভালো মোটামুটি। ওটা হচ্ছে তেনজিং হোমস্টে, রামা ক্যাম্প, হ্যাঁ ওটাও খুব ভালোই ছিল, খারাপ বলা যাবে না একদমই। ওটা ছিল 1,500 টাকা। আর কাজিরাঙায় ওই যে বললাম তোমাদের আকাশদ্বীপ হোমস্টেতে যে ছিলাম, ওখান থেকে যেহেতু ওটা অনলাইনে করা হয়েছিল তো এই এলিফ্যান্ট সাফারির জন্য, তো একবারে ওই প্যাকেজটা আমাদের নিয়েছিল। তো আমাদের প্যাকেজ করেছিল 6 জনের 14,000, মানে ওই একটা দিন থাকবে প্লাস ওই হাতি সাফারি, আর হ্যাঁ না জিপ সাফারিটা বাদ দিয়ে ওটা তো গিয়ে করলাম। আর বাবিনেরটাও নিয়েছিল টাকাটা, যেহেতু ওটা নিয়ে, আর ওই 2টো রুম লেগেছিল একদিনের জন্য। তো ওটা নিয়ে টোটাল আমাদের 14,000 পড়েছিল 2টো ফ্যামিলির জন্য। আর তো আমরা ওই কামাখ্যায় তো আমরা নিজেরা গিয়ে জাস্ট ওই করা হয়নি ওটা, এখান থেকে জাস্ট ওখানে গিয়ে থাকার জন্য একটা নাইট, তো ওখানে একটা তাও ভালোই হোমস্টে পেয়েছিলাম, একটা নাইট ছিলাম বেশ। ওই একটা নদী ছিল, নদীর পাড়ে ছিল হোমস্টেটা, মহালক্ষ্মী, হ্যাঁ ওটাও ওই 1800 না 1900 এরকম একটা পড়েছিল।
তো যাই হোক, তো তোমাদের সব মোটামুটি বলেই দিলাম হোমস্টের। আর যেটা একটা ইনফরমেশান সেটা হচ্ছে কার হচ্ছে তোমার আমরা নিয়েছিলাম আটিকা কারটায় পড়েছিল আমাদের 4,500 করে পার ডে 4,500। এটা তোমাকে দিতেই হবে। ওই যে তুমি তোমরা ধরো ওই বুমলা পাসে যে ও একদিন বসে রইলো, ওই যে আমরা যেহেতু অন্য গাড়ি আমাদের করতে হবে ওই মাধুরী লেক আর বুমলা পাস যাওয়ার জন্য, এই গাড়ি যেহেতু যাবে না, তো কিন্তু আমাদের ওটা পে করতে হয়েছিল। মানে ও যেহেতু বসে রইলো, ওর তো আর কোনো এক্সট্রা ইনকাম হবে না ওই দিন, ও তো পুরো বসাই, ওটা দিতেই হবে। ওরা ওখানে পার ডে হিসেবে দিতে হয় টাকাটা। তো আমাদের ওই 4,500 করে আটিকা নিয়েছিল। ইনোভা বলেছিল 5.5 থেকে 6-এর মধ্যে পড়বে, তো আমরা আর ইনোভাটা নিলাম না, আমরা আটিকাই নিয়েছিলাম। তো তোমরা তো উৎপলদার সাথে যোগাযোগ করতেই পারো, নাম্বারটা দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, দেয়া থাকবে। তো ভালোই, ওনার ব্যবহার তো ভালোই, ওনাকে তো নিয়ে কিছু বলার নেই। আর এই রইল। আর হ্যাঁ, সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইএলপিটা তোমরা এখান থেকে অবশ্যই করে যাবে। যারা ইচ্ছুক থাকবে তারা অবশ্যই করে যাবে। কেন কি ওখানে গিয়ে করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, ওই যে বর্ডারের এতে অনেকটা টাইম যাবে। ওখানে প্রায় ধরো 2 থেকে 2.5 ঘন্টা তোমাদের দাঁড় করিয়ে রেখে দেবে। তার থেকে বেটার হয় এমন কিছু টাকাও লাগে না, পার পার্সন 100 টাকা করে লাগে। আর এখান থেকে করে যাওয়াটা অনলাইনে করে নিলেই ভালো হয়, খুব ভালো, নাহলে ওখানে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ, ওটাও খুব মানে এখান থেকে করে নিয়েছিল আমার ছেলে, ওটাও পার মাথা ওই 100 টাকা করে পড়েছিল। আর তোমরা ওই আধার কার্ড, ভোটার কার্ড, ওই সবের কপিগুলো 2-3 কপি করে জেরক্স করে রাখবে সব সময়, অরিজিনালটাও নিয়ে যাবে। হ্যাঁ, এইবার এখন তো সব জায়গাতেই তাই চলছে। আর 2-3 কপি করে জেরক্স রাখবে, তাতে হাতের কাছে যখনই দরকার পড়বে দিয়ে দিতে পারবে। অনেক জায়গায় চেক হচ্ছিল, যেহেতু আমরা ইলেকশনের সময় গেছিলাম, ও তো ওখানে ওখানে ইলেকশনের সময় ছিল, তো ওই জন্য একটু চেকিংটাও বেশি ছিল। তো আমাদের 2-3 জায়গায় নিয়েছিল, আমরা জেরক্স করে নিয়ে গেছিলাম। তো এই হলো টোটাল আমাদের ট্যুরটা। তো এই ট্যুরটা আমরা নিজেরা আমার ছেলে বেসিক্যালি সাজিয়েছে ট্যুরটা। তো আমরা খুব ভালোভাবেই ঘুরেছি আর খুব এনজয়ও করেছি, খুব ভালোভাবে মানে খাওয়া দাওয়া সব কিছুটা খুব ভালোভাবে মানে কেটেছে, একদম মানে পয়সা উসুল বরফ দেখে। তো তোমরা এইটা যদি তোমরা কোনো এইভাবে ট্যুর নিজেরা কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরা সাজাও, তো অবশ্যই 2-3টে ফ্যামিলি নিয়ে করবে। আর যেটা করবে, বরফ যদি মানে পেতে চাও তাহলে তোমরা মার্চের মিডিল থেকে এপ্রিলের মিডিলের মধ্যে থাকবে, মানে ওই সময়টা করে যাবে, তাহলে মারাত্মক পরিমাণে বরফ পাবে, মানে একদম ফুল মস্তি যাকে বলে। তো চলো, ভিডিওটা এবার এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে সেফ জার্নি করবে। চলো, টাটা, গুড নাইট।